Tariffs will probably be the word of the year, and if Donald Trump has his way, maybe even the word of the decade. Donald Trump's so-called Liberation Day. In just 12 hours. ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের নতুন রিভাইসড ট্যারিফ পলিসিস অনেকগুলি ডেভেলপিং ইকোনমিজকে প্রায় এক প্রকার কোমর ভেঙে দিয়েছে। বাংলাদেশ একটা টেক্সটাইল ডিপেন্ডেন্ট দেশ, যেখানে তার টোটাল এক্সপোর্টসে মোর দেন 80% শুধু টেক্সটাইলস এবং অ্যাপারেলস তথা গার্মেন্টস। এরকম অবস্থায় বিগত কয়েক বছর ধরে আমেরিকার সাথে বাংলাদেশ প্রায় 8 থেকে 8.5 বিলিয়নের ট্রেড করতো শুধু টেক্সটাইলসে। এই ট্রেডের মধ্যে বাংলাদেশ আমেরিকাকে পাঠাতো প্রায় 6.5 বিলিয়ন ইউএস ডলার এবং আমেরিকা বিনিময়ে বাংলাদেশকে রপ্তানি করতে পারতো প্রায় $2.5 বিলিয়ন। তো প্রায় 6 বিলিয়নের একটি ট্রেড ডেফিসিট রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে নতুনভাবে ইলেক্টেড রিয়েল পলিটিক্যাল একটি পার্টি, রিপাবলিকান পার্টির গভর্নমেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে চেয়েছে বাংলাদেশের তথা এইরকম যতগুলি দেশ যেগুলি আমেরিকার সাথে ট্রেড রিলেশনসকে একটা ইমব্যালেন্স অবস্থায় রাখতে চাইছে, তো সেখানে তারা সরাসরিভাবে চেয়েছিল যে আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্টকে প্রায়োরিটাইজ করতে, সুতরাং আমেরিকার ইন্টারেস্টকে বাকি ইন্টারেস্টগুলোর আগে প্লেস করার জন্য। এই সিচুয়েশনে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম দিনগুলির মধ্যে একটি ইম্প্যাক্টফুল কাজ হলো রিভিশন অফ ট্রেড ট্যারিফস বা রেসিপ্রোকাল ট্যাক্সেশন, যেখানে ভারত সহ অন্যান্য দেশগুলির সাথে যাদের সাথে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের খুব ভালো সম্পর্ক, তাদের ট্রেড ট্যারিফ রিমার্কেবলি কমিয়ে দেওয়া হয়েছে। India very tough. এবং এই রকমের একই ধরনের সাউথ ইস্ট এশিয়ান ইকোনমিজগুলির ওপর এই প্রভাবটি চরমভাবে পড়েছে, যেন তাদের শিল্প ব্যবস্থা, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টস আগামী কয়েকটি কোয়ার্টারে খুব নেগেটিভলি ইম্প্যাক্টেড হতে চলেছে। তো এরকম একটা সিচুয়েশনে ভারত, যেখানে বিশ্বগুরুর পজিশনে ইমার্জ করার চেষ্টা করছিল কয়েকদিন ধরেই, বিগত কয়েক বছর ধরে আমাদের ইকোনমি টেরিফিক্যালি গ্রো করছে এবং বর্তমানে প্রায় 4.2 ট্রিলিয়ন ইউএস ডলারকে ক্রস করেছে এবং খুব তাড়াতাড়ি আগামী প্রায় 2-3 বছরের মধ্যে এটি সেই ড্রিম ফিগার 5 ট্রিলিয়ন ডলারের ইকোনমিকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় ইকোনমি হতে চলেছে। তো এরকম একটি পরিস্থিতিতে আমাদের যেখানে ম্যানুফ্যাকচারিং সুপার পাওয়ার হওয়ার একটি ইচ্ছা রয়েছে, যেটা অধুনা 2-3খানা বাজেটের মধ্যে আমরা দেখেছি, এবং এই ধরনের একটা অ্যাসপিরেশনকে কি বাস্তবে কোনোরকমভাবে এনফোর্স করা সম্ভব বা ফ্রাক্টিফাই করা সম্ভব, চলুন দেখে নেওয়া যাক। এই পরিস্থিতিতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ট্রেডের রিভিশনের জন্য, ট্যারিফের রিভিশনের জন্য বাংলাদেশের যে ওভারঅল টেক্সটাইল সেক্টর ছিল এবং টেক্সটাইল ডিপেন্ডেন্ট সেক্টর ছিল, মানে গার্মেন্ট, ম্যানুফ্যাকচারিং, সিউইং এটসেট্রা যে ইন্ডাস্ট্রিগুলি ছিল, সেখানে ওয়ার্কফোর্সে চরম লেভেলের একটা কনকাশন আসতে চলেছে, যেটি সার্বিকভাবে বাংলাদেশের সাধারণ মানুষ এবং শ্রমজীবী যারা মানুষ তারা খুব খারাপভাবে এই ব্যাপারটিকে ফেস করবেন। আগামী দিনে বাংলাদেশের অ্যাপারেল এক্সপোর্টস যদি আমরা দেখি, সেটি কিন্তু অতটা থাকবে না এবং খুব তাড়াতাড়ি এক্সপেক্ট করা হচ্ছে এই যে বিলিয়ন্সের ফিগারগুলি, যেটি অলরেডি এই বছরের শুরুর দিক থেকে অনেকটা ইউনূস সরকারের আমলে অনেকটা নিচের দিকে নিম্নগামী হয়ে গেছে এই ফিগার্সগুলি, এবং সেটি প্রায় 500-550 মিলিয়নের আশেপাশে থাকবে, যেটি যে কোনো একটি টেক্সটাইল ডিপেন্ডেন্ট দেশের জন্য প্রচণ্ডই ক্ষতিকারক। তাহলে এরকম একটি অবস্থাতে আমাদেরকে দেখে নিতে হবে যে কোন জিওপলিটিক্যাল ফ্যাক্টরসগুলি, ইকোনমিক ফ্যাক্টরসগুলি, ম্যাক্রো ইকোনমিক তথা সোশ্যাল ইকোনমিক ফ্যাক্টরসগুলি রেসপন্সিবল এবং এখান থেকে কী কী টেক অ্যাওয়েজ রয়েছে ভারতের জন্য। জিওপলিটিক্যাল ফ্যাক্টরস যদি আমরা দেখি, তো সবচেয়ে প্রথমেই হচ্ছে যে ওয়ার্ল্ডের মধ্যে দ্য ওয়ার্ল্ড ইকোনমি ইজ মোর অর লেস ইন ডায়ার স্ট্রেটস ডিউ টু দি লং স্ট্যান্ডিং রাশিয়া ইউক্রেন ওয়ার। এখন এই মতাবস্থায় ইউরোপে গ্যাসের ক্রাইসিস চলছে, জার্মান সহ অন্যান্য যে দেশগুলি, সেখানে রাজনৈতিক অস্থিরতা চলছে এবং সেখানে তারা ইলেকট্রিসিটি ভার্সেস গ্যাস এবং ন্যাচারাল যে রিসোর্সেসগুলো, পেট্রোলিয়াম, এগুলির মধ্যে একটি অন্য রকমের একটা ট্যান্ট্রামস চলছে। তো এই সিচুয়েশনে বিশ্বের বেশিরভাগ দেশ তাদের ম্যানুফ্যাকচারিংকে, এক্সপোর্টসকে বাড়িয়ে নিতে চাইছে এবং কিছু কিছু দেশ, যে দেশগুলি প্রচণ্ডভাবে বাইরের মার্কেটের উপর ডিপেন্ডেন্ট, তাদের নিজেদের ম্যানুফ্যাকচারিংকে স্টেবল করার জন্য এবং একই সাথে ফরেন রিজার্ভকে ভরার জন্য, যেটি আমরা ইদানিংকালেই রাশিয়ার ক্ষেত্রে ঘটে যাওয়া ক্রাইসিসের ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন রাশিয়া ইউক্রেন ওয়ার হয়েছিল, তখন তারপর কীভাবে রাশিয়ান ইকোনমি এত বাহ্যিক কনকাশনের সত্ত্বেও ইন্টারনাল রেজিলিয়েন্সের জন্য কীভাবে দাঁড়িয়ে উঠেছিল। তো আমরা ব্রিক্সের কারেন্সির কথা ভেবে দেখেছি, আমরা ডলারাইজেশনও শুনছি আধুনিককালে, যেখানে ডলারকে এক প্রকার কোণঠাসা করে দেওয়ার চেষ্টা চলছে। ব্রিক্স নেশনসগুলি মিলে একটি ব্রিক্স কারেন্সি তৈরি করতে চলেছে, যেখানে রুবেল, যেখানে রেমনেনবি এবং ইন্ডিয়ান রুপি, এগুলি মিলিয়ে একটি খুব পাওয়ারফুল কারেন্সি তৈরি করার প্ল্যানিং চলছে। তো স্বাভাবিকভাবে বাংলাদেশ যেহেতু ব্রিক্সের মধ্যে একটি অন্তর্ভুক্ত নেশন নয়, তাই তার যে ইকোনমির ব্যাকবোন সেটি চরমভাবে ইম্প্যাক্টেড হয়েছে।
মেজর কারণ জিওপলিটিক্যাল ফ্যাক্টরসের মধ্যে এক হচ্ছে রাশিয়া ইউক্রেন ক্রাইসিস, দ্বিতীয়ত হচ্ছে ডেভেলপিং নেশনগুলি, যেখানে খুব কিছুদিন আগেই আমরা রিসেন্ট ক্রাইসিস দেখলাম শ্রীলঙ্কার অর্থনৈতিক ক্রাইসিস, এবং যার জন্য তাদের ট্যুরিজম সেক্টর চরমভাবে বিপর্যস্ত। একইভাবে কম্বোডিয়া, যেখানে রিলিজিয়াস ট্যুরিজম একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করতো, কম্বোডিয়ার ক্ষেত্রেও আমরা দেখেছি সমস্ত সূচকগুলি নিম্নমুখী রয়েছে। সুতরাং এই একটি সর্বোপরি ইকোনমিতে এরকম একটি সিচুয়েশনে যে দেশগুলি আগামী 5-6 বছর কোভিডের উত্তর সিচুয়েশনে তারা চেয়েছিল অনেকটা এগিয়ে যেতে, তাদের যে প্রোগ্রেসটা সেটা মোরলেস অনেকটা এক প্রকার ডিস্টেবিলাইজড হয়ে গেছে। একই সাথে আমরা কোভিডের পরের সিচুয়েশনের সময় থেকে দেখছি যেগুলি হেভিলি সাপ্লাই চেইন ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রি বা সেক্টর, যেমন কনস্ট্রাকশন হলো, টেক্সটাইলস হলো, ফুড, এফএমসিজি, এই সেক্টরগুলি যেগুলি হেভিলি ডিপেন্ডেন্ট অন দি ফাংশনালিটি অফ সাপ্লাই চেইনস, সেগুলি চরমভাবে ইম্প্যাক্টেড হয়েছে গ্লোবাল জিওপলিটিক্যাল টেনশনসের জন্য এবং দি সিচুয়েশন দ্যাট আর ক্রিয়েটেড ডিউ টু দি অ্যাবনর্মালসি অফ দি সাপ্লাই চেইনস। একই সাথে আমরা এটাও জানি যে কয়েক মাস আগেই বাংলাদেশের সরকার ওখানে রেজিম চেঞ্জ হয়েছে, সেখানে ইউএস অ্যালাইড বা ইউএস ব্যাক একটি পাপেট গভর্নমেন্টকে ইলেক্ট করা হয়েছে এবং অল দি এক্সিকিউটিভ মেকানিজমস অ্যান্ড ফাংশনস আর রানিং অ্যাট পার দি হোয়াইট হাউস অর দি পেন্টাগন অ্যাট লার্জ। তো এরকম একটি পরিস্থিতিতে ইউনূসের সরকার এবং তার জন্য বাংলাদেশের যে অর্থনৈতিক ইনস্টেবিলিটি বা ডিস্টেবিলাইজেশন অফ ইটস পলিটিক্যাল পিস, প্রোগ্রেস অ্যান্ড দি ডিক্লাইন অফ ইটস ম্যানুফ্যাকচারিং সেক্টর, এগুলিকেও অনেক অংশে দায়ী করা যেতে পারে তাদের পলিসিগুলো, যেটা কিনা ইউএস অ্যালাইন্ড বর্তমানে নয়, যেটা বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের টাইমে ছিল, কিন্তু ট্রাম্পের রিপাবলিকান পার্টির আন্ডারে তাদের ইন্টারেস্টগুলি ন্যাশনাল ইন্টারেস্টের সাথে অ্যালাইন করছে না। সুতরাং এই রকমের একটা খুব চরম শাস্তি তাদেরকে ভোগ করতে হতোই। আমরা সবাই জানি যে মোহাম্মদ ইউনূস একজন নোবেল লরিয়েট, তিনি গ্রামীণ ব্যাংক স্থাপন করার জন্য এবং বাংলাদেশের এমএসএমই সেক্টরকে মজবুত করার জন্য তার যে অবদান সেটি অনস্বীকার্য, এবং সেই জন্য তিনি একজন বিশ্বমানের খুব পরিচিত অর্থনীতিবিদ। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের মধ্যে ইন্টারনাল যে ডিস্টারবেন্সেসগুলো আসছে, রিলিজিয়াস টেনশনসগুলো আসছে, অপারেশন অন মাইনরিটিসগুলো আসছে, এবং একই সাথে বাংলাদেশের যেগুলি ছোট ক্ষুদ্র মাঝারি উদ্যোগ, সেই সেক্টরটিও কিন্তু চরমভাবে ইম্প্যাক্টেড হয়েছে, যেগুলি বিভিন্ন কারণে ওয়ার্ল্ড লিডার্স লাইক মোদি, ডোনাল্ড ট্রাম্প এবং এই ধরনের যে লিডার্সগুলি আছে তাদের কাছে ব্যাপারটিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে, এবং তারা চাইছে না বাংলাদেশের এই রকমের একটি ডুবন্ত জাহাজের মতন অর্থব্যবস্থার সাথে জড়িয়ে থেকে নিজেদের উপর কোনো না কোনোভাবে স্টিগমাটাইজ করাতে। তো এই পরিস্থিতিতে একই সাথে যখন বিভিন্ন দিক থেকে ব্লাড বয়েল করছিল, আগুনে ঘি দেওয়ার কাজটা করেছিল, ইউনিসের নেওয়া, তার অ্যাডভাইজারগুলো নেওয়া, তত্ত্বাবধায়কদের নেওয়া কিছু কন্ট্রোভার্সিয়াল অ্যাকশনস, যে অ্যাকশনসগুলি মাইনরিটির উপর অপারেশন এবং বিভিন্ন রকমভাবে সাডেন স্যাংশনস এবং টর্চার, অ্যাট্রোসিটিস, অনেক রকমের পরিস্থিতি যেগুলাটি গ্লোবাল হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসকে ইম্পোজ করছে, ইনভাইট করছে। তো এই পরিস্থিতিতে আগামী দিনে ইউনূসের এই সরকারের আমলে বাংলাদেশের সাথে তার যে আশেপাশের দেশগুলি তথা চীন, ভারত, ভিয়েতনাম, মায়ানমার, এদের সাথে কিন্তু আন্তর্জাতিক বা কূটনৈতিক যে সম্পর্কগুলো সেটি কিন্তু নিম্নমুখী হতে চলেছে। এই একই পরিস্থিতিতে আমরা যদি বাংলাদেশের এই টেক্সটাইল সেক্টরের ডিক্লাইনের কথা ভাবি, আমাদের কাছে কিন্তু ইমেন্স প্রসপেক্ট রয়েছে ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য, এবং এই ইন্ডাস্ট্রিটি আগামী কয়েকটি কোয়ার্টারে খুব ট্রেমেন্ডাসলি রাইজ করতে চলেছে, বিকজ এখানে অন্যান্য দেশগুলি যেখানে 38 থেকে 42% ট্যারিফ বা রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করা হয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা, এখানে ভারতের ক্ষেত্রে মাত্র 27% ট্যারিফ ইম্পোজ হয়েছে। এবং একই সাথে ভারতের টয় সেক্টর, লেদার সেক্টর, সেরামিক্স এবং টেক্সটাইল রিলেটেড অ্যাসোসিয়েটেড যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরসগুলি, সেগুলি প্রচণ্ড পজিটিভলি কাজ করছে। তাদের যে ফিগার্সগুলি, ডেটাগুলি, সেগুলি প্রচণ্ড আশাবাদী, এবং এগুলো থেকে যারা অর্থনীতিবিদ তারা আশা করছেন যে আগামী 2-3টি কোয়ার্টারে খুব ভালো ফল আসতে চলেছে, এবং ভারতের সাথে ইউএসের যে ট্রেড সারপ্লাস সেটি আগামী দিনে আরও বাড়তে চলেছে। এবং এই সিচুয়েশনটিকে ভারত সরকারকে খুব মারাত্মকভাবে কাজে লাগাতে হবে, অ্যান্ড একই সাথে আমাদের যে বিভিন্ন ধরনের সাপোর্টিং ফ্যাক্টরসগুলো, দি টার্সিয়ারি অর কোয়াটারনারি সেক্টরস অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি, এটাকে মজবুত করতে হবে, সাপ্লাই চেইনকে রেজিলিয়েন্ট হতে হবে। এবং একই সাথে আমরা যদি আমাদের একটা ইউএসপি হচ্ছে অন্যান্য দেশগুলির সাথে, যেটি আমাদেরকে একটি অন্যতম আকর্ষণীয় ইনভেস্টমেন্ট হাব হিসাবে আমাদেরকে পরিচিত করে, সেটা হচ্ছে আমাদের যে পিএলআই স্কিম, প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম। অর্থাৎ কোনো কোম্পানি বা ইউএসএ বা যে কোনো বিদেশি কোম্পানি যদি ভারতে এসে প্রোডাকশন শুরু করে এবং ভারতে তাদের ইউনিটস থাকে, অপারেশনাল ইউনিটস থাকে, যেখানে ভারতের কিছু কিছু শ্রমিক বা কর্মচারী যদি থাকেন ওই কোম্পানিতে কাজ করা, তাহলে ভারত সরকার তাদেরকে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম দেয়। যত উৎপাদন হবে সেই বেসিসে তাদেরকে ট্যাক্সের উপর ছাড় দেওয়া হয়, এবং অন্যান্য ধরনের আনুষঙ্গিক সুবিধা
বেনিফিটস তাদেরকে প্রদান করা হয়, যেটা একটা খুব ইন্টারেস্টিং পার্ট। যে ধরনের টেকনিক বা যে ধরনের মার্কেটিং বা ফরেন ইনভেস্টমেন্টের অ্যাপ্রোচ আমরা সিঙ্গাপুরের মতো ডেভেলপড ইকোনমিজেও দেখি না। সো এই যে পিএলআই স্কিমটি, সেটি একটি অন্যতম কারণ যে ইউএসের হোম টেক্সটাইলস কোম্পানিগুলি অ্যান্ড দি আপহোলস্টারিজ অ্যান্ড অ্যাসোসিয়েটেড যে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটসগুলি, সেলার্সগুলি, তারা কিন্তু ভারত থেকে প্রকিওর করতে ইন্টারেস্টেড হবে এবং সর্বোপরি ভারতে এসে প্ল্যান্ট এর মাধ্যমে তারা মাস স্কেল প্রোডাকশন শুরু করতে পারবে, যাতে কিনা ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রি একটি খুব অ্যাম্বিশিয়াস ড্রিমের দিকে আগামী দিনে প্রায় 500 বিলিয়ন টু 1 ট্রিলিয়ন ড্রিমের দিকে এগোচ্ছে, যেখানে অনেক স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার্স লাইক গুরুদাস আরাসজি এবং ভারতের মিনিস্টার অফ টেক্সটাইলসের যে অ্যাডিশনাল সেক্রেটারি রোহিত কনসালজি, তারা ভারত টেক্সে এবং গ্লোবাল সাস্টেনেবিলিটি সামিট 2025-এ এই ব্যাপারে আলোকপাত করেছেন, যেটি একটি অত্যন্ত আশাবাদী সংবাদ আমাদের জন্য। একই সাথে আমরা একটা জিনিস দেখিনি যে ইউনূস সরকারের আমলে এই যে ডাউনফল অফ দি বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং সেক্টর অর দি টেক্সটাইল ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ, এই একই জিনিস আমরা যদি কয়েক বছর আগে চলে যাই, তাহলে শেখ হাসিনার সরকারের আমলে পরিস্থিতি কিন্তু এতটা খারাপ ছিল না। সেখানেও উৎপাদনমূলক যে কারণগুলি ছিল সেটি কিন্তু এক্সট্রাঅর্ডিনারি ছিল না, কিন্তু বাংলাদেশ নিজের একটা ইমেজ বানাচ্ছিল সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোর মধ্যে এবং খুব শান্ত এবং ম্যানুফ্যাকচারিং সেন্ট্রিক একটা দেশ হয়ে চলছিল, যেখানে আশেপাশের দেশগুলির সাথে কূটনীতিতে ভালো সম্পর্ক ছিল, এখানে রাজনৈতিক স্থিরতা ছিল, এখানে মানুষের পেটে খাবার ছিল, গায়ে কাপড় ছিল। বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্য দেশগুলির সাথে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংগুলি বা চুক্তিগুলি, সেই চুক্তিগুলি কিন্তু খুব সাপোর্ট করছিল বাংলাদেশের যে ব্যাকবোন তথা যে দ্য এমএসএমই সেক্টর। কিন্তু সেটি বর্তমানে আস্তে আস্তে ডিক্লাইন করছে, যেটার কারণ মেন হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল ইনস্টেবিলিটি আন্ডার দ্য নিউলি ইলেক্টেড অর দ্য ফিউডাল গভর্নমেন্ট orchestrated by the US, the ইউনূস গভর্নমেন্ট। একই সাথে এই সিচুয়েশনে বাংলাদেশকে যদি বাংলাদেশের আগের অবস্থায় ফিরতে হয়, অর্থাৎ টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে আউটপুট, যে গ্রস ভ্যালু এডিশন বা সিএজিআরকে বাড়াতে হয়, তাহলে কিন্তু সর্বোপরি প্রো ইন্ডাস্ট্রি কিছু রিফর্মস আনতে হবে, ইনসেন্টিভাইজেশন করতে হবে এবং চরমভাবে এই ইন্ডাস্ট্রিটিকে, এই সেক্টরটিকে গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আপগ্রেড করতে হবে। অধুনা ব্যবহৃত হয় এরকম কিছু স্টেট অফ দি আর্ট টেকনোলজির সাথে কেমিক্যাল রিসাইক্লিং বা টেক্সটাইল এফ্লুয়েন্টেড বেসড যে জিনিসগুলি, সেগুলিকে পুনর্ব্যবহারযোগ্য করে তুলতে হবে। শক্তির বেশিরভাগ চাহিদা পুনর্নবীকরণযোগ্য শক্তি বা গ্রিন এনার্জির মাধ্যমে সাপ্লাই করতে হবে বা ফুলফিল করতে হবে, যেগুলো কিনা আফ্রিকান ইউনিয়নেরও কিছু ক্ষুদ্র দেশ, ইকুয়েডর, তারপরে আমাদের জিবুতি, ইজিপ্ট, ইথিওপিয়া, এই সমস্ত দেশগুলির যে ইকোনমি, যারা সোলার এনার্জির উপর বেস করে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের মাধ্যমে অনেক বেনিফিট পেয়েছেন এবং তারা তাদের সেলফ রিলায়েন্ট হওয়ার যে ড্রিমটি, সেটি বর্তমানে 2027-28-এ বা তারও আগে হয়তো খুব ভালোভাবে সেটিকে বলবৎ করে ফেলবেন। এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের লেসন হচ্ছে এটাই যে এত বড় যে টাইড লাইন রয়েছে, যে কোস্টাল লাইন্স রয়েছে, সেখানে টাইডাল এনার্জি কাজে লাগাতে পারেন সুন্দরবনের সাথে, বা ভারতের এদিকের যে গভর্নমেন্ট, তার সাথে ভালো মেমোরেন্ডাম করে ওখানে বড় বড় পাওয়ার গ্রিড বানানো যেতে পারে। ব্রহ্মপুত্রের রিলেটেড যে ট্রেড ডিসপিউটগুলি রয়েছে, যে হাইড্রো ইলেকট্রিসিটি প্ল্যান্টস রিলেটেড, সেই ট্রেড ডিসপিউটগুলিকে, প্ল্যান্ট ডিসপিউটগুলিকে এবং ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্টগুলোকে খুব ভালোভাবে মডিফাই করে নতুনভাবে চ্যানেলাইজ করা যেতে পারে, যাতে করে আগামী দিনে খুব ভালো প্রসপেক্টস বেরিয়ে আসে। এই অবস্থায় এই ডায়নামিক্স থেকে ভারতকে তথা ভারত সরকারকে খুব পজিটিভলি ক্যাপিটালাইজ করতে হবে এবং ইউএসের যে রিটেলারগুলি আছে তাদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে ভারত একটি অসাধারণ ডেস্টিনেশন বা প্লেস ফর ইনভেস্টার্স, ফরেন ইনভেস্টার্স, এবং যত রকমের সাপোর্ট পাওয়া যেতে পারে গভর্নমেন্ট থেকে সেগুলি তাদেরকে প্রোভাইড করা যেতে পারে। কিন্তু চ্যালেঞ্জও কিছু রয়েছে, যেমন লেবার ল নিয়ে কিছু ফ্লেক্সিবিলিটির চ্যালেঞ্জ রয়েছে, কমপ্লায়েন্স রিলেটেড কিছু ইস্যুস রয়েছে, প্রোডাকশন কস্ট এখনও চায়না বা ভিয়েতনামের মতন আমাদের হয়ে ওঠেনি বিভিন্ন কারণে, যেগুলিকে একটি ভালোভাবে ডাইরেকশনের দরকার আছে এবং নতুন সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ডস নিয়ে ভারত সরকার যতটা ইউরোপিয়ান লেভেলে ভাবছে, সেই স্ট্যান্ডার্ড হয়তো ইউএসের এখনও যায়নি, বাট স্টিল ইউএসের যে কোম্পানিগুলো, বিশেষ করে হোম টেক্সটাইলসের কোম্পানিগুলি যেগুলি চিপ পলিস্টার্স ইউজ করে, তার জায়গায় তারা কটন বা অন্যান্য অর্গ্যানিক যে ফাইবার্সগুলো, অর্গ্যানিক কটন, ফ্ল্যাক্স হলো, সেলুলোজিক্স, এদের ব্যবহার যতটা বেশি পসিবল ততটা বেশি করা যেতে পারে। তাহলে এই একটা পরিস্থিতিতে ভারতের জন্য অনেক অপরচুনিটিস রয়েছে এবং বাংলাদেশের জন্য সমপরিমাণ চ্যালেঞ্জেস রয়েছে। এখন দেখার এটাই যে আগামী 2টি কোয়ার্টারে বাংলাদেশ, যেহেতু নতুনভাবে চিঠি লিখে ইউনিট সরকার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছেন 3 মাসের একটা রেপারেশন দিতে, 3 মাসের একটা রেসপাইট তাদেরকে প্রদান করতে,
কিন্তু 3 মাস পর থেকে চালু করতে ওই একই ট্রাইব বা পলিসিস। তো দেখা যাক এই 3 মাসে অর্থাৎ এই কোয়ার্টারে ইউনূস সরকার কি পলিসিস নেয়, কিভাবে এই চেঞ্জটাকে অ্যাডপ্ট করেন, এবং একই সাথে আমাদের ক্ষেত্রে এই 3 মাস একটা গ্রোথের ইমেন্স পোটেনশিয়াল আমাদেরকে অফার করছে। আমরা কিভাবে এই অপরচুনিটিটাকে ট্যাপ করছি সেটাই দেখার রইল। ধন্যবাদ।